হ্যালো বন্ধুরা, আমাদের এইচডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। জয় এবং উর্মি এসে জানায় সাক্ষ্যকে যে দীপার দিকে কোথাও পাওয়া যাচ্ছে না। কি বলছেন কি? হ্যাঁ, এই ভয়টাই তো আমি পাচ্ছিলাম সাক্ষ্য। এখন মনে আছে কি বলে ওনাকে অপমান করেছিলি? তখনই মনে পড়ে দীপা বলেছিল, স্যার বিশ্বাস করুন এটা আমার দ্বারা হয়নি, অন্য কোনো ঘটনা আছে এর পেছনেই, আমি এর জন্য দায়ী নই। কিন্তু সাক্ষ্য কোনো কথাই শোনে নেই। দীপাকে বলেছিল আপনাকে সঙ্গে নিয়ে আমার এতদিনের পুরনো ব্যবসা শেষ হয়ে গেল। দীপাকে অবিশ্বাস করেছিল। দীপা অনেক কান্নাকাটি করেছিল। সেগুলো ভেবে সাক্ষর গিল্ট ফিল হয়। বলে আমি যাচ্ছি ওনাকে খুঁজতে। কোথায় আছে সেটা তো আমাকেও জানতে হবে। বাবা আমিও যাব তোমার সঙ্গে, চলো জয়ী। তোমরা কোনো খবর পেলে আমাকে কিন্তু অবশ্যই করে জানাবে, বুঝতে পেরেছো? দীপা চলে গেছে নন্দার বাড়িতে। সেখানে নন্দা বলছে, দেখো আমার বাড়িটা অনেক ছোট বোন, কিন্তু তুমি থাকলে ভালো লাগবে। এতদিন তো আমি সকালে যেতাম বিগ বংয়ে, সন্ধ্যায় ফিরে আসতাম, কিন্তু এখন যেহেতু কোনো কাজ নেই, বসে থাকতে হবে, আমারও খুব খারাপ লাগবে। তাই দু বোন মিলে গল্প না হয় করবো। দেখো নন্দাদি, এই কাজটা আমার দ্বারা হয়নি, আমি জানি তোমার এত বড় একটা অ্যাচিভমেন্ট, সেটা থেকে তুমি এরকম করে ছিটকে গেলে। এমনকি তোমার ওপর যে অভিযোগ আনা হয়েছে তুমি সেটা করতে পারো না বোন। আমরা সবাই তোমাকে বিশ্বাস করি, কিন্তু কাল থেকে যখন বিগ বংয়ে আমরা যেতে পারবো না, আমাদের তো খুব কষ্ট হবে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে সাক্ষ্যকে দেখতে পারে, এমনকি জয়ীকে। আমার মা এখানে আছে, মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা খুব চিন্তা করছি, তোমার মা এখানেই আছে। মিসেস সেনগুপ্ত, আমি ভেবেছিলাম আপনি ঠিক থাকলে এখান থেকে চলে যাব, তাই এখন চলো জয়ী। না বাবা, তুমি এখনও রেগে আছো, আমি মায়ের সঙ্গে কিছু কথা বলতে চাই। তাহলে তুমি কথা বললে বাইরে এসো, আমি আছি। স্যার বিশ্বাস করুন, কাল থেকে একটা নতুন সকাল শুরু হবে। আমি যে অন্যায়টা করিনি সেটা একদিন না একদিন ঠিক প্রমাণ হয়ে যাবে। আর কাল থেকে আমি আবারও হোম ডেলিভারি বিজনেস শুরু করব। কি বলছেন কি? হ্যাঁ। আবারও এসব করতে যাচ্ছেন আপনি? হ্যাঁ, কারণ আমি বুঝতে পারছি না এতটা মনের জোর আপনি কোথা থেকে পাচ্ছেন। আমি অনেকবার আপনাকে বিশ্বাস করেছি, বন্ধু ভেবেছি, কিন্তু এবার আর পারছি না। এই বলে সাক্ষর রেগে বেরিয়ে যায়। মা তুমি চিন্তা করো না, আমাকে বলো কি হেল্প লাগবে, আমি তোমাকে হেল্প করব। আর আমি তোমার পাশে আছি, তুমি যেটা ভেবেছো সেটাই করো মা। তুমি একলাই 500 জনের সমান, তুমি কেন পারবে না? তোমাকে পারতেই হবে, রূপার মাঝে পারবেই। এই বলে মাকে জড়িয়ে ধরে সাহস যোগায়। এরপরে সেখান থেকে তারা চলে যায়। উর্মি ভাবতে লাগে যে জয়কে বলেছিল একটা ব্রেড আনতে, সে না এনে উর্মিকে বলেছিল তুমি সারাদিন কি করো, সামনেই তো দোকান, একটা ব্রেড আনতে পারো নি? এসব কি কথাবার্তা জয়, এরকম করে কেন বলছো? দেখো আমার একটা নতুন চাকরি হয়েছে। কোথায়? বৌদিদির বিগ বংয়ে। সেখানে তুমি পারবে এই কাজগুলো করতে? আজকের দিনটা তো পারলাম। বৌদিদি বিশ্বাস করতে আমি পারবো না, কিন্তু আমি পরিশ্রম করতে জানি, আমি পারবো। জয় তুমি এইসব কিছু করনি তো? কি বলছো কি? হ্যাঁ, আমি তোমাকে চিনি বলেই বলছি, একবার তুমি বৌদিদিকে ফাঁসানোর চেষ্টা করেছিলে, তোমার এবারও করনি তো? না উর্মি, তুমি আমার সম্পর্কে এত বড় একটা অ্যালিগেশন দিও না, আমি এই সব কিছুর কোনোটাই জানি না। বাবা তুমি মাসিকে এতটা কষ্ট দিও না, মাসি আমাদের খুব ভালোবাসি। না বাবা সত্যি আমি কোনো কিছু করিনি। তখনই মনে পড়ে যে হ্যাঁ, আগে থেকেই ওখানে আরশোলা দেখেছিল খাবারে জয়, কিন্তু সেটা ফেলে না দিয়ে ভেবেছিল এখানে আছে থাক, বৌদিদির ওপর রাগ করে, আর তার কারণেই এত কিছু ঘটলো সেটা তার মনে পড়ে। তার মানে মিশকাই সব কিছু করে দিয়ে চলে গেছে। সোনা বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করছে, তার বাবা তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু সব কিছু ওই দীপা সেনগুপ্তর জন্য হয়েছে। চিৎকার চেঁচামেচি করছে, তার বাবাকে ফোন করছে, ফোনে পাচ্ছে না, আর বলছে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেল। বাবাকে ছেড়ে আমি কি করে ভালো থাকবো? তুমি শান্ত হও, বিশ্বাস করো আমি তোমার পাশে আছি, আর তোমার বাবা ঠিক ফিরে আসবে। কোথায় যাবে কেন বুঝতে পারছো না? কিন্তু কোনো কথাই শুনছে না সোনা। খানিকক্ষণ বাদে সূর্য ফোন রিসিভ করে, বলে সোনা মা, আমি ওটিতে ছিলাম, ব্যস্ত ছিলাম, তাই ফোনটা রিসিভ করতে পারিনি, ইচ্ছে করে যে ধরিনি তা কিন্তু নয়। বাবা তুমি কবে ফিরে আসবে? জানি না, তবে তোমাকে তো বলেছি অসভ্যতা আমি ব্যবহার ছাড়তে, তুমি যদি সেগুলো না ছাড়তে পারো তাহলে আমি কী করে ফিরে আসবো? তুমি নিজের এবং চারুর খেয়াল রেখো। ওই বলে ফোন কেটে দেয়। সোনা ভাবে কালকে যে আমি অসভ্যতা আমি করেছি সেটা বাবা ভুলিনি। তখনই মনে হয় দীপা সব সাজাতে এসেছিল, সব ছিঁড়ে ছুটে ফেলেছিল। চারু এবং সূর্য দুজনে মিলে কাজ করতে চেয়েছিল। চারু অসুস্থ তাই তাকে বসতে বলে, এমনকি সোনাকেও সোফায় বসিয়ে দেয়। সোনা বলে আমি টিভি দেখি, তাহলে তুমি এগুলো করো। হ্যাঁ। তখনই দেখানো হচ্ছে বিগ বং, যেখানে দীপা সেনগুপ্ত উইনার হয়েছে রান্নায়। তারা 1 সপ্তাহব্যাপী বিগ বংয়ে সেলিব্রেশন করবে বড়দিন উপলক্ষে। সেখানে নানা ধরনের সাজগোজ, খাবারের আয়োজন, সব কিছু চলছে। আর সেটা দেখেই সোনা রেগে যায়, বলে টিভিটা খুলতে এই মহিলাকে আমাকে দেখতে হচ্ছে।
দেখলে তো আমরা এখানে ক্রিসমাস পালন করতে পারছি না, উনি ওখানে ঠিকই পালন করছেন। আর আমাদেরকে ছেড়েই উনি বেশ ভালো আছেন। কেন এরকম করছিস? তুই তো চাস না তোর মা তোর চোখের সামনে আসুক, দূরে থাকুক। তাহলে দীপা সেটাই আছে। কেন তাহলে দীপার উপর এতটা রাগ তোর? নিজেকে কন্ট্রোল কর শোনা। প্রতিনিয়ত এগুলো কিন্তু আমার আর ভালো লাগছে না। তুই একবার নয় বারবার তোর মাকে অপমান করেছিস, আমি কিন্তু সেগুলো মেনে নেব না। এখন বড় হয়েছিস, বোঝার চেষ্টা কর। থাক না এসেস, বেশি কথা বাড়াতে যেও না, তাহলে তো জানোই কি হবে। এসব করেই তো মাথায় চড়েছে। এই বলে সূর্য রেগে যায়। আর তারপরে বলেছিল যে চেন্নাইতে তার একটা ওটি রয়েছে, সেখানে সে যাবে। আর সূর্য সেখানে চলেও গেছে, পৌঁছে গেছে। সোনা জানতে পেরেছে। সেগুলো নিয়ে সে অস্থির হয়ে যায়। পরের দিন সকালবেলা জয়ী স্কুলে গেছে সাক্ষর সঙ্গে। যেমনটা যায় তখনই সবাই বলছে, এই তো বিগ বং অ্যাপিটাইজারের মালিক, এনার সঙ্গে একজন মহিলাও রয়েছে, তার সম্পর্কেই তো যত কথা রটেছে। সে নাকি খাবারে আরশোলা পেয়েছে, আর যার কারণেই সবাই মিলে সেই খাবার রেস্টুরেন্ট বয়কট করেছে। তখনই জয়ী বলে, শুনুন, আমার মা কোনো অন্যায় করতে পারে না। সেই আরশোলাটা যে আমার মায়ের ইচ্ছাকৃতভাবে নয়, সেটা যে অন্য কারো কারসাজি চক্রান্ত, সেগুলো ঠিক ধরা পড়বে। কয়েকদিন বাদেই আপনারা জানতে পারবেন যে এইসব মিথ্যে অ্যালিগেশন। জয়ী, এখন তুমি যাও, এগুলোকে ইগনোর করো। ক্লাসে যেতে পারবে তো? একলা, আমি বাইরে ওয়েট করছি। সোনাই সেই সবটা শুনে বলে, হ্যাঁ, ওই মহিলা সম্পর্কে আপনারা ঠিক ধারণা করেছেন। উনি পারে না এমন কোনো কাজ নেই। উনি সকলের জীবন নষ্ট করে দিতে জানেন। কেন তুমি এরকম করে আমার মাকে অপমান করছো? তোমার গায়ে লাগছে কেন? কেন লাগবে না? উনি আমার মা সবার আগে, বুঝতে পেরেছো? সব থেকে বেশি। তাই আমার মা সম্পর্কে বাজে কোনো কথা আমি শুনবো না। আর তোমার এই অসভ্যতামি, খারাপ ব্যবহারের কারণে তোমার বাবাও তোমাকে ছেড়ে চলে গেছে। তোমার মা তো তোমার ধারের কাছেও ঘেঁচতে পারে না। তাহলে এত বড় বড় কথা কি করে বলছো? জয়ী, থাক না। এরপরে জয়ী চলে যায় ক্লাসরুমে। হঠাৎ করেই সোনা ভাবতে লাগে, সে সবার কাছেই খারাপ, সে একলা, তার কেউ নেই। যবে থেকে পাকামি চলে গেছে তবে থেকে সোনার জীবনটা এলোমেলো হয়ে গেছে। কেউ আর তাকে আপন মনে করে না, এবং আপন বলতে সেও কাউকে ভাবতে পারে না। জয়ীকে ভেবেছিল, এখন দেখে জয়ী অন্যরকম হয়ে গেছে। তখনই আরিয়ানের গান শুনতে পায়। সোনা দৌড়ে ছুটে যায়। যে আরিয়ানকে সে মনে মনে এতটা কল্পনা করে, যার গান শুনলে তার মন শান্ত হয়ে যায়, সেই মানুষটা এই স্কুলে। সেগুলো নিয়ে সোনা খুব চিন্তিত হয়ে যায়। আর আরিয়ান ক্যান্টিনে আসে। জয়ী তো চোখে দেখতে পারে না। সেখানে ক্যান্টিন চালায় যে ম্যানেজার, সে ফোনে বলে যে আপনারা অর্ডারটা ক্যান্সেল করেছেন, অনুষ্ঠান রয়েছে কালকে স্কুলে। এখন আমি এতগুলো বাচ্চাদের খাবার, গার্জিয়ানের খাবার কি করে ম্যানেজ করব? আমাকে বলুন আপনারা। এতটা কম খরচে কেউ খাবার বানিয়ে দিতে চাইবে না। তখনই সেখানে এসে জয়ী বলে, আঙ্কেল, আমি একটা কথা বলি, আমি দীপা সেনগুপ্ত নামের একজনকে চিনি, যে খুব ভালো খাবার বানায়। তার খাবারে কোনো ভেজাল নেই। আর বিশ্বাস করুন, এই খাবারগুলো আমাদের স্কুলের সবারই ভালো লাগবে। দেখো মা, আমি জীবনে অনেক উতার চড়াই দেখেছি, অনেক কষ্ট, দুঃখ, যন্ত্রণার পরে এই চাকরিটা পেয়েছি। আমার কোনো যেন অসম্মান না হতে হয়। আমি তোমার কথার উপর বিশ্বাস করে এই অর্ডারটা তোমাকে দিয়ে দেবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে। জয়ী খুব খুশি হয়ে যায়। এরপরে যখন যেতে লাগে তখনই আরিয়ানের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। আরিয়ান অবাক হয়ে রূপাকে দেখতে লাগে। চারিদিক থেকে বাতাস এসে রূপার চুলগুলো আরও এলোমেলো হয়ে তাকে আরও অন্যরকম সুন্দর লাগছে দেখতে। আরিয়ান অবাক হয়ে তাকিয়ে দেখে আর বলে, কি ব্যাপার, তুমি চোখে দেখতে পারো না? এরকম করে লোকের সঙ্গে ধাক্কা লেগে যায়। এই যে লাঠি, আমি চোখে দেখতে সত্যিই পারি না। কিন্তু তুমি চোখে দেখেও মানুষের সঙ্গে ধাক্কা কী করে খাও? তুমি তো চোখে দেখেও দেখার মতো কাজ করে বেড়াচ্ছ। এই বলে রূপা চলে যায়। রূপা যতক্ষণ যাচ্ছে ততক্ষণ আরিয়ান তার দিকে অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে। প্রথম দেখায় রূপার প্রেমে পড়ে যায় আরিয়ান। তার বন্ধুরা এসে আরিয়ানকে সেখান থেকে নিয়ে যায়। সোনা এসে ক্যান্টিনে খোঁজখবর করলে কোনোভাবে আরিয়ানকে খুঁজে পায় না। দীপাকে বারবার ফোন করছে সূর্য, কেমন আছে জানার জন্য। তখনই দীপা SMS করে যে আপনি ফিরে আসুন। কারণ বুঝতেই তো পারছেন যে চারু এবং সোনা দুজনেরই আপনাকে কতটা প্রয়োজন। সোনামার মনের মধ্যে অনেক কষ্ট, যার কারণে এতটা খারাপ আচরণ করে। তাই বলে আমরা মা বাবা হিসেবে ওকে ছেড়ে তো দিতে পারি না। তাই আপনি ফিরে আসুন, আপনার খুব দরকার। সূর্যকে ফোনও করে, বলে, ডাক্তারবাবু, আমি জানি আমার সোনার উপর জন্মদিন পরশুদিন, আপনি ফিরে আসবেন না? বলুন, আপনি আসুন না, দেখবেন সোনা খুব খুশি হয়ে যাবে। এই বলে ফোন রেখে দেয়। সূর্যও রাজি হয়ে যায়। জয়ী তার মায়ের কাছে এসে খবরটা শোনায়, মা, আমাদের স্কুলে একটা ফাংশন রয়েছে কালকে, সেখানে সমস্ত খাবার দাবারের রান্না তোমাকে করতে হবে। তুমি পারবে তো মা একলা হাতে? সব কিছু অর্ডার তোমাকে দেওয়া হয়েছে, তুমি সেখানে খাবার সার্ভ করবে। খাবারগুলো নিয়ে যেতে পারবে তো? হ্যাঁ পারবো জয়ী, আমি জানতাম মা তুমি পারবে, কারণ তুমি
কখনো হাঁটতে শেখোনি, তুমি নতুন করে আবার ঘুরে দাঁড়াবে। এই বলে জয়ী তার মাকে জড়িয়ে ধরে আর বলে পরশুদিন তো জন্মদিন রয়েছে। কার? কেন? হিংসুকুটি সোনার জন্মদিন রয়েছে। সেটা ভেবে দীপার খুব কষ্ট হয়। সোনা তো আমাকে ধারের কাছে ঘেঁচতে দেবে না, আর আমি ওর মা, কখনো ওর জন্মদিনে থাকতেও পারিনি এত বছর, এবারও হয়তো পারবো না। আর রূপা, সে তো নেই, আমার খুব কষ্ট হয়। তখনই রূপা মনে মনে খুশি হয় যে মা, এবার প্রথম জন্মদিনে তুমি আমার পাশে থাকবে, আমার খুব ভালো লাগছে। আমি তোমার সঙ্গে জন্মদিন সেলিব্রেট করতে পারবো। তুমি হয়তো না জানলেও আমি জানি কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে। জয়ীর সাথে ধাক্কা খেয়ে প্রথম দেখায় আরিয়ান ভালোবেসে ফেললো সোনাকে অপমান করে। আজকে জয়ী যেভাবে সোনাকে অপমান করেছে সেটা তার যোগ্যতা ছিল। এরপরে সোনা এবং রূপা দুজনেরই জন্মদিন পরশুদিন। কিভাবে সেলিব্রেশন করবে রূপা তার মায়ের সঙ্গে তাকে না জানিয়ে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।